ছাউনি পড়েছে পরপর কয়েকটা। ছাউনি পড়েছে ছুটিয়া পটিয়া নদীর তীরে। ছাউনি ফেলেছেন সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ। বাংলা শাসককুলের অন্যতম শিরোমণি দানেশমন্দ ও দরাজদিল শাহানশাহ বারবাক শাহ। উদারতার তরঙ্গ, সংস্কৃতির স্তম্ভ ও ইলিয়াস শাহী সালতানাতের দুসরা দফার দীপ্ত দ্বীপ আবুল মুজাফফর আল ফাজিল আল কামিল খলিফাতুল্লাহ বিল হুজ্জাত আল বুরহান রুকনুদ্দিন বারবাক শাহ। ওমরা গণেশ ভাদুরীর চক্রান্তে অবলুপ্ত হয়ে যায় হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী সালতানাতের পয়লা দফার শাসন। ইলিয়াস শাহের আওলাদ সিকান্দর শাহর অনুকম্পায় ভাতুরিয়ার জমিদার গণেশ নারায়ণ ভাদুরী পান্ডুয়ার দরবারে উমরা হয়ে প্রবেশ করায় খোশ কিসমতি লাভ করেন। কালক্রমে সিকান্দর শাহর আওলাদ ও ইলিয়াস শাহী বংশের উজ্জ্বল নক্ষত্র সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের অতি প্রীতির সুবাসে মসনদের পিয়াস যাকে গণেশ ভাদুরীর দিলে তিনি মৌকা পেয়ে সুকৌশলে জাল পেতে বসেন। অন্যান্য হিন্দু ওমরাদের সাথে নিয়ে এবং মুসলমান নামধারী কতিপয় গাদ্দারদের সহায়তায় গণেশ ভাদুরী ষড়যন্ত্রে লিপ্ত হন এবং গিয়াসুদ্দিন আজম শাহকে গুপ্ত হত্যা করান। অতঃপর এই বংশের ও গোত্রের আরও কয়টি সুলতানকে ষড়যন্ত্রের মাধ্যমে একের পর এক হত্যা করে জমিদার বা রাজা গণেশ বাঙ্গালার মসনদে নিজেই উঠে বসেন। এর ফলে ইলিয়াস শাহী বংশের প্রথম পর্যায়ের শাসন কালো পর্দার অন্তরালে চলে যায় এবং পান্ডুয়া ও গৌড়ের একটানা মুসলমান শাসনের ধারাবাহিকতার মাঝে নেমে আসে হঠাৎ এক বিচ্ছেদ। বাংলার তখ্তে গণেশ ভাদুরী উঠে বসার সাথে সাথে হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহের রক্তজাত জীবিত ব্যক্তিবর্গ পালিয়ে যেতে বাধ্য হন এবং গ্রামাঞ্চলে গিয়ে তারা আত্মগোপন করেন। রাজা গণেশ ভাদুরীর পর তার কনিষ্ঠ পুত্র মহেন্দ্রদেব কয়েকদিনের জন্য বাংলার তখ্তে বসলেও তা মামুলি। প্রকৃতপক্ষে গণেশ ভাদুরীর জ্যেষ্ঠ পুত্র যদু নারায়ণ জালালেরই শাসনকাল সবিশেষ উল্লেখযোগ্য। গণেশতনয় যদু নারায়ণ ইসলাম গ্রহণপূর্বক জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম ধারণ করে সুদীর্ঘ 13-14 বছর কাল বাংলা মুলুক শাসন করেন। জালালউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ 10-11 বছর ধরে বাংলার তখ্তে আসীন থাকেন। সাদি খান ও নাসির খান নামক তার দুই নওকর একদিন তাকে হত্যা করলে তার শাসনকাল শেষ হয়। অতঃপর এই দুই নওকরের এক নওকর নাসির খান বাংলার মসনদ দখল করে এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাদি খানকে হত্যা করে, কিন্তু শেষ পর্যন্ত তার নিজেরও শেষ রক্ষে হয় না। মামুলি এক নওকরের আচনক এই প্রভুত্ব আমির ওমরাদের একজনও খোঁজ দিলে মেনে নিতে পারেন না। ফলে দিন কয়েকের মধ্যে নাসির খানও প্রাণ দেয় গুপ্ত হন তার হাতে। এরপর স্থবিরতা। শামসুদ্দিন আহমদ শাহর কোনো পুত্র সন্তান না থাকায় উত্তরাধিকারের অভাব ঘটে এবং বাঙ্গালার মসনদ শূন্য থাকে মাস খানেক। বাঙ্গালার আমত্তবর্গ শেষ অবধি ইলিয়াস শাহী বংশের জীবিত ব্যক্তিবর্গের তালাশ করতে থাকেন। এই বংশের লোকেরা গ্রামাঞ্চলে তখন কৃষিকাজ এবং অন্যান্য নানা পেশায় নিয়োজিত ছিলেন। আমাত্তেরা নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামক শামসুদ্দিন ইলিয়াস শাহের একজন বংশধরকে মতান্তরে ইলিয়াস শাহের প্রপৌত্রকে তালাশ করে বের করেন। তিনিও তখন কৃষিকাজে লিপ্ত ছিলেন। বিশ্বস্ত আমাত্তেরা নাসিরউদ্দিন মাহমুদ শাহকে এনে বাঙ্গালার শূন্য তত্ত্বে অধিষ্ঠিত করেন। ফলে ইসাই 1342 সালে হাজী ইলিয়াস শাহ কর্তৃক বাঙ্গালার বুকে যে ইলিয়াস শাহী সালতানাত প্রতিষ্ঠিত হয় এবং গণেশের হস্তক্ষেপে বিলুপ্ত হয় মাঝখানে, নাসিরউদ্দিন মাহমুদ শাহের মসনদ লাভের মধ্য দিয়ে 100 বছর পর ইসাই 1442 সালে সেই ইলিয়াস শাহী সালতানাতের পুনঃপ্রতিষ্ঠা ঘটে। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ পান্ডুয়া থেকে বাংলা মুলুকের রাজধানী গৌড় বা লখনৌতিতে স্থানান্তরিত করেন। সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ এই নাসিরউদ্দিন মাহমুদ শাহেরই সুযোগ্য সন্তান। নদীর তীরে ছাউনি ফেলেছেন এই সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ। ছুটিয়াপটিয়া নদীর তীরে তশরিফ এনে বাংলার সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ ঠাঁই নিয়েছেন ছাউনিতে। সুলতানের খিমা বা ছাউনির পাশে উজির উমরা পাত্রমিত্রের ছাউনি পড়েছে আরও কিছু। ছুটিয়াপটিয়া নদীর তীরে বাঁধ বাঁধবেন সুলতান। বাঁধে তিনি নিজের হাতে মাটি ফেলবেন এক ডালি। খিমা থেকে বেরিয়ে
সুলতান এসে দাঁড়ালেন খোলা আসমানের নিচে। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে চারদিকে দাঁড়িয়ে গেলেন উজির নাজির পাত্রমিত্র। দাঁড়িয়ে গেলেন মহামন্ত্রী বিশ্বাস রায়, দুর্গাধিপতি ভাদুসী রায়, শাহী হেকিম অনন্ত সেন, বিজ্ঞ বৈদ্য নারায়ণ দাস, গুণরাজ খান উপাধিধারী রাজকবি মালাধর বসু, রায়মুকুট উপাধিধারী বৃহস্পতি মিশ্র, সুবর্ণবণিক কুলধর ওরফে সত্যরাজ খান, বিচারক শ্রীবৎস এবং এমনই আরো অনেক সুলতানের প্রীতিভাজন ব্যক্তিবর্গ। শরফনামা রচয়িতা দানেশমান্দ, ইব্রাহিম কাইয়ুম ফারুকি, সভাকবি আমি জয়নুদ্দিন হারাফি, কবি মনসুর সিরাজি, কবি সৈয়দ হাসান প্রমুখ ব্যক্তিবর্গ হাজির হয়েছেন নদীর তীরে। তারাও আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন। ফলে সুলতানের চারদিকে কাজের চেয়ে অকেজো লোকের দৌড় ঝাঁপি মুখ্য হয়ে উঠেছে। গণিতের সাহচর্য সুলতানের খুব পছন্দ, তাই কেউ এসেছেন সৌজন্যের তাগিদে, আর অধিকাংশেরই সুলতান প্রীতির আতিশয্যে ছুটে এসে হাজির হয়েছেন মাটি কাটা ময়দানে। চাটুবাক্যে মুখর হয়ে ঘিরে রেখেছেন সুলতানকে। মানুষের ঢল নেমেছে ছুটিয়াপুটিয়া নদীর তীরে। ছাউনি থেকে খানিক দূরে বেসুমার মানুষের সীমাহীন সমুন্দর, নজিরহীন মাহফিল, মেহনতি মানুষ সবাই, কৃষক, শ্রমিক, কামিন, মজদুর আর হাজার পেশায় নিয়োজিত অগণিত ইনসান। সুলতানের এলান গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। সুলতানের হুকুম তামিল করার লক্ষ্য তাদের। ডালি কোদাল কাঁধে নিয়ে পিপিলিকার সারির মতো আসতেই আছে আরও মানুষ। আসতে আছে ঊর্ধ্ব অর্ধ বাদ দিয়ে বাদবাকি সব দিক থেকে। সিপাহসালার আমির খান, সরলস্কর ইকরার খান, ইকরার খানের সহকারী উলুগ আজমল খান, ফৌজদার কদর খান এবং অন্যান্য জঙ্গি লোক এই বেসুমার মানুষকে কাজে লাগানোর কাজে অত্যন্ত তৎপর হয়ে ছোটাছুটি করছেন। ত্রিহুতে নিয়োজিত বাঙ্গালার নায়েব নাজিম বা প্রতিনিধি কেদার রায় সুলতানের চোখের সামনে ব্যস্ত হয়ে ঘুরছেন। নদীর পাড় যেখানে ধীরে ধীরে ভেঙে ভেঙে নিচু হয়ে চলে এসেছে, মাঠ ক্ষেতের নিচু জমির তলদেশের সমান্তরালে মাটি পড়বে সেখানেই। আর পাড়ের সে ভাঙনটা শুরু হয়েছে সেখান থেকে। সুলতানের ছাউনিগুলো তার পাশেই ফেলা হয়েছে। এই ভাঙ্গা পাড়ের দৈর্ঘ্যটাও নিছক কোনো ছোট্ট ব্যাপার নয়, প্রায় 1.5-2 ক্রোশের অধিকের ব্যাপ্তি। বাঁধটা বাঁধা হবে এই গোটা এলাকা জুড়ে। নদীর তল বলে ভিন্ন কোনো তল নেই এ সুদীর্ঘ এলাকার। নদীর তল মাঠের তল এক বরাবর এখানে। মাটি ফেলতে কিছুটা দেরি আছে এখনো। খোদ সুলতান মাথায় মাটির ডালি নেবেন, এটা একটা তুলকালাম কাণ্ড বই কি। তাই আঞ্জামটা একেবারেই ছোটখাটো নয়, যাকে বলে শাহী কারবার। কাজেই এতে সময় লাগছে অনেকখানি। এই ফাঁকে ঘোড়াঘাট অঞ্চলের দুর্গাধিপতি ভাদুসী রায় বললেন, জাহাপনা, ঘোড়াঘাটের নজদিকে একদল মতলববাজ পরদেশী এসে যে বদ ইরাদায় পায়তারা করে বেড়াচ্ছে, সে খবর আমি হুজুর সমীপে অনেক আগেই পৌঁছে দিয়েছি। এ ব্যাপারে হুজুরের কোনো ফরমান এখনো পায়নি। শুনে শাহী হেকিম অনন্ত সেন সমর্থনে এগিয়ে এলেন। তিনি দরাজ কণ্ঠে বললেন, ও ওই সেই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, ওটা একটা গুরুত্বর ব্যাপার হুজুর। আপাতত তুচ্ছ বলে মনে হলেও আদৌ এটা তুচ্ছ ব্যাপার নয়। এ ব্যাপারে হুজুরের তরফ থেকে হুকুম কিছু আসুক, এ আরজ আমিও পেশ করছি। এ প্রসঙ্গে সঙ্গে সঙ্গে চারপাশের সকলে আগ্রহী হয়ে উঠলেন। কিঞ্চিত চিন্তা করে সুলতান বারবক শাহ বললেন, ও হ্যাঁ, কি যেন করছে তারা? ভাদুসী রায় বললেন, করছে তো অনেক কিছুই হুজুর। চুপি চুপি বাঙ্গালা মুলুকে ঢুকে আড়ালে বসে সুরি ছানাচ্ছে। শুনতে পাই সবেরা শাম হারো আক্ত। ওরা ফৌজি কসরত চালাচ্ছে আর ওই এলাকার লোকজনকে দলে দলে সৈন্যদলে ভর্তি করছে। সুলতান বললেন, মতলব? ভাদুসী রায় খেদের সাথে বললেন, মতলব মহৎ কিছু নয়, এটা হলপ করে বলতে পারি খোদাবন্ধ। কোনো না কোনো মুলুক থেকে বাঙ্গালা মুলুকে এসে চাষবাস নয়, তেজারতি নয়, মুশকুল হয়ে স্রেফ ফৌজ তৈয়ার করার পেছনে কোন মতলব থাকতে পারে, এটা একটা মাসুম বাচ্চাও বোঝে। আচ্ছা, তাদের নিজ মুলুক কি বানের পানিতে ডুবে গেছে, না তাদের মুলুকের তামাম মানুষ মরে ফুটে সাফা হয়ে গেছে যে তারা এসে বাঙ্গালা মুলুকের জমিনে বাঙ্গালা মুলুকের লোক দিয়ে ফৌজি কারবার চালাচ্ছে? আমার দেশের লোকেরাও সামিল হচ্ছে তাদের সাথে। হচ্ছে বই কি হুজুর, ইতোমধ্যে অনেক লোককে দলে টেনেছে তারা, স্বেচ্ছায় না জোর করে। এইটা তো ভেবে দেখার আসলে দিক মেহেরবান। মানে
মানে এখানেও বেটাদের জব্বর এক জলিয়তি আছে। সরল সহজ গেঁয়ো আদমির মাঝে ওরা চালাকি করে প্রচার করে দিয়েছে তাদের দলপতি ইসমাইল গাজী জবরদস্ত এক ফকির, এক মন্তরে আসমানকে সে জমিন আর জমিনকে আসমান বানিয়ে দিতে পারে। তুকতাকের নামে কিছু হাতের খেল দেখে লোকের দিলে এ ধারণা মজবুত করে দিয়েছে। ব্যাস, এরপর আর কি লাগে? ওই মতলববাজের কথায় এখন এই এলাকার তামাম লোক উঠছে আর বসছে। সুলতানের ললাটে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, তাজ্জব, আপনি ওদের হুঁশিয়ার করে দেননি? ভাদুসিরাই উসমার সাথে বললেন, তা করতে কি আর কম করেছি হুজুর? ওদের এই দলপতি তো সামনে আসেনি আমার। নিজেকে সে ফাঁকে রেখে এক গোস্তাক নওজোয়ানকে পাঠিয়ে দেয় আমার কাছে। ওই নওজোয়ানকে তামাম কথা খোলাসা করে বলেছি। কিন্তু থেমে গেলেন ভাদুসিরাই। মাথাটা নামে নিয়ে ফুঁসতে লাগলেন সাপের মতো। তা দেখে সুলতান তাকে প্রশ্ন করলেন, কিন্তু কিন্তু কি? তড়াক করে মাথা তুলে ভাদুসিরাই ফের গোস্বা ভরে বললেন, বেটারা বড়ই দাম্ভিক হুজুর, পরোয়াই করে না কাউকে। হুজুরের উল্লেখ আমি তার কাছে করেছি, বলেছি হুজুরের এজাজত ছাড়া কোনো পরদেশীর এ মুলুকে দল বেঁধে বসবাস নিষিদ্ধ। কিন্তু এতেও ওই বেয়াদব নওজোয়ানের মধ্যে কোনো ভীতি বা প্রতিক্রিয়া দেখিনি, যেন মামুলি এক খোঁজ গল্প তার সাথে করছি আমি। বলেন কি? সাজবাদ জনাব, অপাস গিয়ে তাদেরকে আমি ডেরা ভেঙে এ মুলুক থেকে চলে যেতে বলেছি। কিন্তু কে শোনে কার কথা? আমার কথায় কিছুমাত্র গুরুত্ব না দিয়ে তারা বহাল তবিয়তে সেখানেই রয়ে গেছে এবং এখনো দস্তুর মতো ফৌজি প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এ কথায় সভাসদদের অধিকাংশেরই বিপুল বিস্ময়ে বললেন, কি আশ্চর্য, কি আশ্চর্য! ইয়াসামাফিক, এটা তো কিছুতেই বরদাস্ত করা যায় না হুজুর। এ জবাবে হুজুর কি বলবেন তা ভাবতেই ফৌজদার কদর খান এসে কুর্নিশ করে জানালেন যে সব কিছু প্রস্তুত। এবার হুজুর এসে মেহরবানি করে উদ্বোধনটা করে দিলে উপস্থিত জনগণ কাজ শুরু করতে পারে। অনেক সময় ইতোমধ্যে গুজরান হয়ে গেছে। সেদিকে খেয়াল করে সুলতান বারবাক শাহ চঞ্চল হয়ে উঠলেন। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, তাই নাকি? বহুত আচ্ছা, চলুন চলুন। চরমে উঠে ধাম করে নেমে গেল মন্ত্রণা। বাংলার সুলতান সামনের দিকে রওনা হলেন। পরস্পর পরস্পরের মুখের দিকে চেয়ে অন্যান্য পারিষদদের দেখা দেখি ক্ষুব্ধ দিল পারিষদরাও অগত্যা তার পিছে পিছে হাঁটতে লাগলেন। সুলতান এসে নির্দিষ্ট স্থানে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার ধ্বনির সাথে উচ্চকণ্ঠে ধ্বনি উঠল, শাহানশাহ জিন্দাবাদ। ধ্বনি উঠল পরপর কয়েকবার। এরপর সুলতান বারবাক শাহ ডালি কোদাল লক্ষ্য করে হাত বাড়িয়ে দিতেই ভিড় ঠেলে এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন। তিনি তাজিমের সাথে কুর্নিশ করে বিনয়ের সাথে বললেন, খোদাবন্দ, আমার একটা আরজ আছে। আগন্তুকদের ধৃষ্টতায় সভাসদ সহকারে নিকটবর্তী তামাম লোক স্তম্ভিত হয়ে গেল। তাৎক্ষণিকভাবে মুখের রা হারিয়ে ফেলেন সকলেই। এ কি গোস্তাখি! এমন অক্তে এভাবে খোদ সুলতানের বিরক্তি পয়দা করা শুভ কাজে বিপত্তি, এর মৌত যে আর দূরে নয়, এটা ভেবে সকলের দম বন্ধ হয়ে গেল। খোদ সুলতানও কিয়ৎকাল লাজবাব অবস্থায় আগন্তুকের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর তার দুই চোখ দপ করে জ্বলে উঠল। শক্ত হলো পেশি, কঠিন হলো মুখাকৃতি। সঙ্গে সঙ্গে তিনি একটা বদ হুকুম দিতে গেলেন, কিন্তু আগন্তুকের নজর ফের নজর আটকে যেতে কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলেন তিনি। লহমাটেক বিভ্রান্ত হয়ে চেয়ে থাকার পর সংযত কণ্ঠে বললেন, আরজ? আগন্তুক বিনম্র কণ্ঠে জবাব দিলেন, জি জনাব, আরজ। একইভাবে সুলতান ফের প্রশ্ন করলেন, কি সে আরজ? আগন্তুকের শির কিঞ্চিত নিচের দিকে নেমে এলো। জমিনের দিকে নজর রেখে তিনি খোলাসা কণ্ঠে বললেন, কসুর মাফ হয় হুজুর। হুজুর খামাখায় এভাবে তাকলিফ করছেন নিজে আর তাকলিফ দিচ্ছেন সবাইকে। সুলতানের দু চোখে পুনরায় তড়িৎ প্রবাহ হয়ে গেল। তবু তিনি শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, অর্থাৎ? আগন্তুক নিঃসংশয়ে বললেন, এভাবে বাদ বাঁধলে এ বাদ টিকবে না। কি বলতে চান আপনি? সুলতানের কণ্ঠ কিঞ্চিত উষ্ণ হল, কিন্তু আগন্তুকের কণ্ঠে কোনো পরিবর্তন এল না। তিনি একইভাবে বললেন, খবর নিয়ে জানলাম স্রেফ নদীর এই পার একবার একটানা মাটি ফেলে বাঁধার ইরাদা নিয়েছেন হুজুর। সুলতান এবার থামলেন, পলকে কি যেন একটু চিন্তা করলেন। তারপর তিনি বললেন, হ্যাঁ, তাই আমি নিয়েছি। এর আগেও কয়েকবার একইভাবে বাধা হয়েছে বাঁধ এখানে। হ্যাঁ, তাই হয়েছে, কিন্তু কোনোবারই বাঁধ এখানে টিকেনি। তাতে কি, এবার আরো জিয়াদা মাটি ফেলব, তাতেও কিছু হবে না।
হবে না? সুলতানের শিরায় শিরায় প্রচণ্ড তাপ পয়দা হতে লাগল। আগন্তুকের আচরণের সংযমের বাদ তার শিথিল হয়ে আসতে লাগল। আগন্তুকের দুঃসাহস তাক লাগিয়ে দিয়েছে তাকে। ঔদ্ধত্যের বহর তার সীমা ছাড়িয়ে গেছে, আর তাকে প্রশ্রয় দেওয়া সম্ভব নয়। সুলতানের চাহনি স্থির হয়ে এলো, কিন্তু আগন্তুক নির্বিকার। জড়তাহীন কণ্ঠে তিনি বললেন, যত জিয়াদা মাটি এখানে ঢালা হোক, এখানে যা পরিস্থিতি তাতে এমন সাদামাটা বাদ এখানে কিছুতেই টিকবে না। ফেটে পড়লেন সুলতান। গোস্বাভরে ধমক দিয়ে বললেন, খামোশ। আগন্তুকের টনক নড়ল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, জাহাপনা, সাদামাটা বলতে আপনি কি বুঝেন? মানে কোনো হিকমত নেই এর মধ্যে? হিকমত? জি জনাব, এত কঠিন কাজ এমন সহজভাবে হবে না। আক্রমণাত্মক কণ্ঠে এবার সুলতান তাকে প্রশ্ন করলেন, সে হিকমত আপনি জানেন? এ প্রশ্নে আগন্তুক থেমে গেলেন কিঞ্চিত। পরে তিনি কিছুটা জড়িত কণ্ঠে বললেন, না, মানে তেমন করে হিকমতদার নিজে আমি নই, তবে। সুলতানের কণ্ঠ খুবই কঠিন হল, তীক্ষ্ণ হল নজর। আগন্তুককে শেষ করতে না দিয়ে তিনি তিক্ত কণ্ঠে বললেন, উপদেশ দিতে এসেছেন? জনাব, নসিহত করতে চান? না মানে বাঙ্গালা সুলতানের সাথে মজাক করার খুব খায়েশ হয়েছে দিলে? সুলতানের চোখ দিয়ে আগুন ছুটতে লাগল। সঙ্গে সঙ্গে সোজা হলো আগন্তুকের শির, শানদার হলো আগন্তুকের চাহনি। এর জবাবে তিনিও মজবুত কণ্ঠে বললেন, বাঙ্গালার মালিককে তো এত কমজোর ভাবার কারণ কিছু ঘটেনি জনাব, যার জন্য তার সাথে মজাক করার দুঃসাহস কারো দিলে পয়দা হবে। এমনটি সোচ করার পেছনে কোনো যুক্তি আমি দেখি না। বটে, দিমাগে যাদের গলতি আছে তাদের কথা আলাদা। তবে হুজুর সমীপে আমি সবিনয় নিবেদন করতে চাই, কোনো গোলমাল এখনো মগজে আমার ঘটেনি, আর এমন এক গুরুগম্ভীর পরিবেশে অকারণেই আমি জাহাপনার বিরক্তির কারণ হতে আসেনি। চারপাশের জনতার এবং সভাসদদের সে যে শ্বাস দম রুদ্ধ হয়ে গিয়েছিল, এতক্ষণে সে শ্বাসরুদ্ধ সহজ হওয়ার মৌকা খুঁজেও পেল না। আগন্তুকের ধারালো এ আচরণে আর তার সাথে সুলতানের এ নজিরবিহীন দীর্ঘস্থায়ী নিবিড় সওয়াল জবাবে সকলের শ্বাস প্রশ্বাস চোরের মতো বাতেনে চুপি চুপি বইতে লাগল। জাহির হওয়ার হুঁশ কিছু ছিল না। সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ দানেশমন্দ আদমি, নামকরা পণ্ডিত, জাহিল জালিম নন তিনি। সুতরাং আগন্তুকের মুখ থেকে এমন জবাব আসার পর স্বাভাবিকভাবে হোঁচট খেলেন সুলতান। আগন্তুকের মুখের দিকে এক নজর চেয়ে রইলেন কয়েক পলক। তারপর তিনি প্রশ্ন করলেন, কে আপনি? আগন্তুক জবাব দিলেন, মুসাফির জনাব, আমি একজন পরদেশী। নাম শাহ ইসমাইল গাজী, মোকাম আরব মুলুকে। সে তো বহুত দূর, হালমোকাম এই বাঙ্গালায় পাথরঘাটা নামের এক গাঁয়ের পাশে আস্তানা আছে আমাদের। ওই আস্তানাতে আপাতত আমরা সবাই আছি। আপনারা? জি জনাব, আমি আর আমার সঙ্গীরা। আবার অতিমাত্রায় তাজ্জব হলেন সুলতান। স্থির নয়নে চেয়ে থেকে ক্রোধোত্তপ্ত বিস্ময়ে ফের তিনি বলার উদ্যোগ করতে দুর্গাধিপতি ভাদশিরায় চমকে উঠে অতিশয় চিৎকার করে বললেন, হ্যাঁ, আপনিই তাহলে সেই ফেরেববাজ ফকির, মানে সেই মতলববাজ জালিয়াত, যে মুলুকের হুকুমাতকে আদৌ গ্রাহ্য করে না? আগন্তুক এর জবাব দেওয়ার আগেই ভাদশিরাইকে থামিয়ে দেওয়ার ইরাদায় হাত তুললেন সুলতান। ভাদশিরাই তবুও আরেকবার ব্যস্ত কণ্ঠে বললেন, এই সেই নাফারমান হুজুর, এই দুর্বৃত্তেরই এই সেই কুখ্যাত সর্দার, যে বাঙ্গালার সুলতানকে পরোয়া করতেই চায় না। সুলতান এবার গাজী সাহেবকে সরাসরি প্রশ্ন করলেন, আপনারা সে পরদেশী যারা বাঙ্গালার পূর্ব সীমান্তে গোপনে এসে গা ঢাকা দিয়ে ফৌজ তৈয়ার করছেন? জবাবে গাজী সাহেব বললেন, জনাব, আমাদের পুরো পরিচয় ঘোড়াঘাট দুর্গের মুহাফিজ সাহেবকে দিয়েছি। ফৌজি এলেম আছে আমাদের ঠিকই, কিন্তু নেক বদ কোনো কিসিমেরই ফৌজি নিয়ত নেই আমাদের। তাহলে সে মুহাফিজ সাহেব আপনাদের আস্তানা ভেঙে দেওয়া হুকুম দেওয়া সত্ত্বেও সে হুকুম আপনারা তামিল করেননি কেন? করতাম, যত কাজী থাক আমাদের এখানে থাকার ইজাজত না পেলে সুলতানের বিরাগ ভাজন হয়ে মুলুকে কখনোই আমরা থাকতাম না। কিন্তু কিন্তু কদিন আগেই সে ইজাজত পেয়ে গেছি আমরা। জাহাপনার সদর দপ্তর থেকে ইজাজত দেয়া হয়েছে আমাদের। সদর দপ্তর? সুলতান বিস্মিত হলেন। গাজী সাহেব তার জেব থেকে অনুমতিপত্র বের করে সুলতানের সামনে ধরে বললেন, জি জনাব, এই সেই হুকুমনামা। পত্রখানা হাতে নিয়ে সুলতান বারবাক শাহ সবিস্ময়ে দেখলেন, উজির, সালার এবং প্রাসাদ রক্ষক সরলস্করী ইকরার খান সাহেবের সহিযুক্ত ইজাজতনামা।
পত্র থেকে নজর তুলে সুলতান ফের প্রশ্ন করলেন, শহীদ এই সালতানাতের গুরুত্বপূর্ণ এক ব্যক্তির, মানে সর লস্কর ইকরার খান সাহেবের। তাহলে সদর দপ্তরে নিজে আপনি এসেছিলেন? জি না জনাব, আমরা কেউ সদর দপ্তরে আসেনি। ওই এলাকার জনগণের উদ্যোগে এই এজাজতনামা বের করা হয়েছে। কিরকম? দুর্গাধিপতি সাহেবের নির্দেশ পাওয়ার পর এ নিয়ে আমরা চিন্তাভাবনা করতে থাকলে ওই এলাকাবাসী কয়েকজন রহমদিল আদমি এ উদ্যোগ নেন এবং কয়দিন আগে এই এজাজতনামা আমাদের হাতে পৌঁছে দেন। উপস্থিত সকলে যার পর্যায়ে তাজ্জব হলেন গাজী সাহেবের কথা শুনে। আপসে আপ পেয়ে গেলেন এমন এক এজাজতনামা, তাও আবার সরলস্কর ইকরার খান সাহেবের সহিযুক্ত। এর চেয়ে অধিক বিস্ময়ের ব্যাপার আর কি হতে পারে? এই সরলস্কর বা খাস সালার ইকরার খান সাহেবের এক মস্ত বড় বদনাম আছে অতি বেশি সতর্ক ও সজাগ দৃষ্টির লোক হিসাবে। পুনঃ পুনঃ পরখ নিরীক্ষের মাধ্যমে সন্দেহাতীতভাবে নিজে তিনি নিশ্চিত না হলে সাধারণ কোনো অনুমতি তার থেকে বেরোয় না। খোদ সে ইকরার খান সাহেব এমন একটা গুরুত্বপূর্ণ এজাজতে এত সত্বর স্বাক্ষরদান করলেন। ইকরার খান সাহেব তখন লোকজনদের নিয়ে অন্যদিকে ব্যস্ত ছিলেন। তলব পেয়ে তিনি এসে কর্নিশ করে দাঁড়ালেন। পত্রখানা বাড়িয়ে ধরে সুলতান তাকে বললেন, এই দস্তখত তো আপনারই। দস্তখত দেখে সরলস্কর ইকরার খান উৎফুল্ল হয়ে বললেন, জি জনাব, আমারই। মস্ত বড় আল্লাহওয়ালা ইনসান, নেকমাদ আদমি। আল্লাহ তালার বিশেষ এক রহমত হিসাবে এই আদমি সদল বলে তশরিফ এনেছেন এই মুলুকে। বিস্ময়ের উপর বিস্ময়। বিস্ফারিত নেত্রে সুলতান তাকে প্রশ্ন করলেন, তাজ্জব, সে খবর আপনি জানলেন কি করে? আপনি তাকে দেখেছেন? জি না জনাব, কামরূপ থেকে অপাস আসার পথে ফৌজদার কদর খান সাহেব ওই এলাকার পাশ দিয়ে এসেছেন। খোদ ফৌজদার এবং তার সাথে যত সেপাই ছিল সবাই তারা জেনে এসেছেন ওই এলাকায় প্রচণ্ড এক মহামারী শুরু হলে বহুত লোক মারা যায়। তা দেখে ওই মহৎপ্রাণ লোকেরা জানের মায়া ত্যাগ করে খেদমত করেন বিমারীদের, আর ওই নেকমান দরবেশের নেক দোয়ার বরকতে ওই এলাকার বাদবাকি লোকজন মহামারীর গজব থেকে নাজাত পান। বলেন কি? জি জনাব, বড়ই আফসোসের ব্যাপার এই যে বাঙ্গালার হুকুমতের বেতনভুক্ত বহু লোক সব এলাকায় আছেন, অথচ না সে এলাকার না পার্শ্ববর্তী এলাকার এ হুকুমতের কোনো কর্মচারী এমন একটা গজবের কোনো খবর নিলেন না, আক্রান্তদের কোনো খেদমত করলেন না। ভিনদেশি লোক এসে হেফাজত করলেন বিপন্নদের। কই, এ কথা তো জানাননি কেউ আমাকে। আমরাই জানলাম মাত্র কয়দিন আগে হুজুর। এর মধ্যে এলো এ বাদ বাধা ব্যস্ততা, ফুরসত পেলাম কই। ও তাই তো দেখছি, খুব হালে আপনি সই দিয়েছেন এজাজতে। বাংলা সুলতান উল্টে পাল্টে দেখতে লাগলেন এজাজতনামা। সরলস্কর ইকরার খান সাহেবের জবাবে বললেন, জি হ্যাঁ জনাব, এমাত্র কয়দিন আগে সই দিয়েছি এজাজতে। আমার ওই বিশেষ সেফাই ফয়জুল্লাহ খানের মকান ওই এলাকার দিকে। তার সাথে এলাকাবাসী আরও কিছু লোকজন এসে আরজ পেশ করলেন। তারা জানালেন ওই দরবেশ তার লোকজন নিয়ে বাঙ্গালা মুলুকে আরও কিছুদিন থাকার ইরাদা পোষণ করেন। বাঙ্গালা মুলুকের জনগণের আরও কিছু খেদমত করার নিয়ত তার আছে। একে আমার জানা ঘটনা, তার উপর তার এই নেক নিয়ত না করতে পারি কি হুজুর? আমাদের তো অনুরোধ করে এমন মেহমান এ মুলুকে রাখা উচিত কিছুকাল, তাই সঙ্গে সঙ্গে দিলাম এ এজাজতনামা। ভাদশিরাই সহকারে এতক্ষণ যারা গাজী সাহেবের বিরুদ্ধে কটূক্তি করছিলেন তাদের সবার মুখমণ্ডল পাণ্ডুর হয়ে গেল। আর চোখে সেদিকে রোষ দৃষ্টি নিক্ষেপ করে সুলতান বারবাকশাহ ইকরার খানকে বললেন, না দেখেই যার এত তারিফ করছেন আপনি, তাকে আপনি দেখতে চান? জনাব, এই সেই প্রশংসিত লোক আপনার জাহাপনা। ইনি সে পরদেশীর দলপতি শাহ ইসমাইল গাজী সাহেব। শাহ ইসমাইল গাজী সাহেবের দিকে ইঙ্গিত করলেন শাহানশাহ। ইকরার খান সাহেব তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আসসালামু আলাইকুম জনাব বলে তিনি ছুটে গিয়ে গাজী সাহেবের সাথে মোসাফাহ করলেন। সুলতান রুকনুদ্দিন বারবাকশাহ এবার খোঁজ দিলে এগিয়ে এলেন শাহ ইসমাইলের দিকে। তিনি হাসি মুখে বললেন, না জেনে যা বলেছি সে তো সগীরা গুনাহ। এরপর বাংলা সুলতান মেহমানের প্রতি খোশ আচরণ না করলে তার বদনামি হয়ে যাবে। আসুন বাঙ্গালা সুলতানের খোশ আমদেদ গ্রহণ করুন। বলে তিনি হাসতে হাসতে শাহ ইসমাইল গাজী সাহেবের সাথে মোসাফা করলেন। কাজ শুরু হতে আর কত দেরি? এ তথ্য জানার জন্য দূরবর্তী লোকজনেরা হইচই শুরু করেছিল। তা লক্ষ্য করে রুকনুদ্দিন বারবাকশাহ ইসমাইল গাজী সাহেবকে বললেন, এ ব্যাপারে আপনি যেন কি বলতে চেয়েছিলেন, মানে কি একটা হেকমতের কথা।